বাড়িতে কোনো চাউল নেই, কিছু বাজার করে দিয়ে যা, দুপুরে না হলে না খেয়ে থাকতে হবে। উপরের কথাটা আম্মু আমাকে বলল। আমার কাছে সামান্য কিছু টাকা আছে, যা দিয়ে 2 কেজি চাউল কিনতে পারবো। সবজি নিয়ে আসতে হবে না, বাড়ির আশেপাশে থেকে শাক পাতা তুলে রান্না করব। দেখি কি করা যায়। আমি বাড়ি থেকে বের হয়ে এলাম, মাথায় প্রচুর টেনশন। আব্বুর ওষুধের টাকা, নিজের পড়াশোনার খরচ বহন করতে পারছি না। বাজার থেকে চাউল কিনে দিয়ে কাজ খুঁজতে বের হলাম। সাগর, কাজে যাবি? কিসের কাজ? একজনের জমিতে আয়েল কোপাতে যেতে হবে, 2জন লোক লাগবে, কিন্তু আর কাউকে পাচ্ছি না। চল, আমিও যাব। আমি আর কবির কাজ এলাম, কোদাল দিয়ে আইল কোপাতে শুরু করলাম। তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বল। তুই তো এখনো পড়াশুনো করছিস, কিছু একটা করতে পারিস না? টাকা কোথায় পাবো? জমি নেই যে বন্ধক রেখে কিছু টাকা একটা করব। সম্পত্তি বলতে বাড়ি ছাড়া তো কিছুই নেই। টাকা নেই মানে? তোর বাপের পেনশনের টাকা কোথায়? চাকরি করে যেটুকু টাকা জমা হয়েছিল সব ডাক্তার খরচে বের হয়ে গেছে। আর পেনশনের টাকা পেতে 1 লাখ ঘুষ দেওয়া লাগবে। কিন্তু তুই তো জানিস টাকা কোথায় পাবো। তুই প্রশাসনের কাছে যা, দেখবি টাকা পেয়ে যাবি। আমি তখন হেসে বললাম, ভাই আমি কি কম চেষ্টা করছি? আচ্ছা, কাজ কর, সকাল সকাল শেষ করতে হবে। হাত মুখ ধুয়ে খেতে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। ভাইয়া, প্রতিদিন শাকসিদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে না। ভাইয়া, আমার মাংস খেতে ইচ্ছা করছে। তুই চুপ থাক। তোর ভাইয়ের টাকা কোথায় পাবে? সংসার চালাতে গিয়ে ওর জীবন বের হয়ে যাচ্ছে। আমি আজ একটা কাজ করছি, সেই টাকা দিয়ে মাংস আনবো। এদিকে তোর আব্বুর ওষুধ শেষ হয়ে যাচ্ছে, সেই দিকে তোর খেয়াল আছে? খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিউশনি করতে এলাম। আমি 2টা টিউশনি করি, যা দিয়ে আব্বুর ওষুধের টাকা আর নিজের পড়াশোনার খরচ করি। রনি, পড়া বের করো। জি স্যার, আমি পড়া বের করছি। আমি আজ সব পড়া করছি। আমাকে এক এক করে সব পড়াগুলো দাও। তারপর রনি আমাকে পড়া দিল। আমি রনিকে পড়ানো শেষ করে নিশিকে পড়াতে এলাম। স্যার, আজ আমার পড়া হবে না। কেন হবে না? আজ আমি মামার বাড়িতে গিয়েছিলাম, পড়া করতে পারিনি। আচ্ছা, আমি তোমাকে নতুন করে পড়া দিচ্ছি, তুমি বই বের করো। আমি নিশিকে পড়ানো শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যায় হব হব ভাব, তখনই মাঝপথে হাবিবার সাথে দেখা। বাহ, তোমার সাথে দেখা হয়ে গেল। ফকির চলেছে একলা পথে। দেখো, আমি প্রতিদিন এই পথ দিয়েই বাড়িতে যাই, তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? কেমন করে কথা বলবো তোমার সাথে? আর শোনো, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কেন? আমি তোমাকে কি করলাম? তোমার সাথে আমার যায়ই না। তুমি এখন ভিখারি, আর আমি এই গ্রামের সবচেয়ে বড় লোকের মেয়ে। তার মানে তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? আমার একটা স্বপ্ন আছে, আমি বড় লোকের বউ হব, নিজের হাতে টাকা ওড়াবো। প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া অসহায়। আমার কিছু করার নেই, আমি বড় লোকের একমাত্র মেয়ে। প্লিজ। তোর মতো ফকিরের সাথে আমার যায়ই না। তুই আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করবি না। হাবিবা চলে গেল আমার সাথে সব সম্পর্ক নষ্ট করে। আমি বাজারে এসে কাজের টাকা নিয়ে বাড়িতে এলাম। রুমে এসে ভাবতে শুরু করলাম, আমাকে কিছু একটা করতে হবে, না হলে ভবিষ্যতে ভয়াবহ হতে চলেছে। রাতে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, টাকা জোগাড়ের জন্য শহরে যাব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটা কাজ পেলাম। কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আজ কিন্তু শুধু ভাত আর আলু ভর্তা খেতে হবে। কেন? আজ কোনো কিছু রান্না করো নাই? বাড়িতে কিচ্ছু নেই। আচ্ছা। অল্প খেয়ে উঠে পড়লাম। বিকেলের দিকে টিউশনি করাতে এলাম। স্যার, আমি আজ পড়বো না। কেন? আমি আজ মামার বাড়িতে যাব, 2 দিন পর বাড়িতে আসব। আচ্ছা। আমি যখন রনিদের বাড়ি থেকে বের হব তখনই আন্টি বললেন, সাগর, তোমার এই মাসের বেতনটা নিয়ে যাও। এত তাড়াতাড়ি দিচ্ছেন যে? তোমার মাস আগামীকাল পূর্ণ হবে, আর আমরা যাচ্ছি বেড়াতে, তার জন্য। আচ্ছা। আমি বেতনের টাকা নিয়ে নিশিদের বাড়িতে পড়াতে এলাম। নিশি আমাকে পড়াগুলো দিল। আমি নিশিকে পড়ানো শেষ করে বাজারে এলাম। মাংসের দোকানের সামনে দাঁড়ালাম। স্যার, আজ এত তাড়াতাড়ি আসলেন? রনি গেছে মামার বাড়িতে বেড়াতে, তাই তোমাকে পড়াতে এলাম। আচ্ছা। আমি মাংস নিয়ে কিছু সবজি বাজার করে বাড়িতে এলাম। আমি রুমে এসে বসলাম। আমি হাবিবের কথা ভাবতে শুরু করলাম। চাচা, কিছু বলবে? মাংস কত করে?
ব্রয়লার মুরগি 170 টাকা কেজি। চাচা আপনি 1 কেজি দেন। কিরে, টাকা কোথায় পেলি? 2 দিন কাজে গিয়েছিলাম, সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছি। ভাইয়া মাংস নিয়ে আসি। ভাইয়া মাংস নিয়ে আসছিস? অনেক দিন হলো মাংস দিয়ে ভাত খাই নাই। নিয়ে আসছি, তুই আজ বেশি করে মাংস দিয়ে ভাত খাস। হাবিবের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে চোখের কোণে পানি গড়িয়ে পড়লো। আমি চোখের পানি আঙুলে লেগে বললাম, তোর কোনো দাম নেই। মানুষের চোখের পানি হচ্ছে বেহায়া, যার জন্য পানি ঝরে সে তার কথা মনেই রাখে না। হঠাৎ নিধির কথায় হুঁশ ফেলো। ভাইয়া তোকে আম্মু খেতে ডাকছে, তুই যা, আমি একটু পরে আসছি। তাড়াতাড়ি আসিস। আমি কিছুক্ষণ পর খেতে এলাম। তোর দেখাই পাওয়া যায় না, কোথায় থাকিস তুই? কাজে ছিলাম। আজ যদি পেনশনের টাকাটা পেতাম তাহলে তোকে এত কষ্ট করে সংসার চালাতে হতো না। পেনশনের টাকা দিয়ে, ঘুষ দিয়ে তোর একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম। এখন এসব কথা থাক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? শহরে কাজের খোঁজে যাব, এইভাবে সংসার চালানো যাচ্ছে না। না বাবা, তোকে শহরে যেতে হবে না। না আম্মু, আমাকে যেতে হবে। তাছাড়া আমি শহরে নতুন না, ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি। আব্বু চাকরির সুবাদে দেখি কিছু একটা করা যায় কিনা। থাক, তোকে আটকাবো না। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ দিন পর শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে টিউশনি 2টা নিধিকে দিয়ে দিলাম। এবারের মতো আমাদের গরিবের মানুষকে কষ্ট করে পড়াশোনা করতে হবে। টিউশনি হলো গরিব ছাত্রছাত্রীদের সম্বল। প্রায় 8 ঘন্টা জার্নি করে ঢাকায় পৌঁছলাম। তারপর একটা বন্ধুর সাথে দেখা করতে এলাম। কি অবস্থা হয়েছে তোর? কতদিন পর তোর সাথে দেখা। আসলে আমি গ্রামে ছিলাম। তারপর আমি রাফিকে সব কিছু খুলে বললাম। এখন কি করবি বল, ঢাকায় তো চলে আসলি। জানি না, তবে আমাকে কিছু একটা করতে হবে। বাড়িতে অবস্থা খুবই খারাপ। চল আমাদের বাড়িতে থাকবি, তারপর কিছু একটা কাজ পেলে চলে যাবি। কিন্তু কোনো কিছু না, আমি তোকে তো সারা জীবন থাকতে বলছি না। রাফির জোরাজোরিতে আমি রাফিদের বাড়িতে এলাম। আন্টি আমাকে দেখে অনেক খুশি হলো। সাগর, তোমার সাথে কতদিন পর দেখা বলো? তুমি আমাদেরকে ভুলেই গেছো। জি না আন্টি, আপনাদের কোনো ভুলবো, বাড়িতে সমস্যার জন্য আসা হয় না। রাফির কাছ থেকে সব কিছু শুনেছি। যাও ফ্রেশ হয়ে খেতে আসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। আমি রাফির রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি আর রাফি খেতে এলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে কিছু বিশ্রাম নিয়ে আমি আর রাফি কাজের খোঁজে বের হলাম। কিন্তু এই শহরে সহজে কোনো কাজ পাওয়া যায় না। 2 দিন এইভাবে কেটে গেল। আমি আর চিন্তা পড়ে গেলাম, এভাবে রাফিদের বাড়িতে থাকা যায় না। আমার একটা সম্মান আছে। অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু একটা কাজ মিলছে না। আমি কিছু ভেবে পাচ্ছি না কি করব। বাড়িতে ওই অবস্থায় রেখে আসছি। দেখি আরো কয়েক জায়গায় খোঁজ খবর নিয়ে দেখি। হঠাৎ আন্টি রুমে এলো। তোমাদের জন্য খাবার বাড়ছি, খেতে আসো। তুমি যাও, আমরা আসছি। আমি আর রাফি খাবার টেবিলে খেতে বসলাম। তখন দেখলাম আঙ্কেল টেবিলে খেতে এলো। সাগর, তোমাকে আরেকটু তরকারি দেই? না আন্টি থাক, এতেই হয়ে যাবে। না খেয়ে তোমার শরীর খারাপ হয়ে গেছে। হঠাৎ আঙ্কেল বলে উঠলো, সাগর, তোমাকে এখন কিছু একটা করতে হবে। এইভাবে আর কতদিন চলবে? আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না। সাগর আর রাফি একটা কাজের জন্য অনেক খোঁজাখুঁজি করেছে। তুমি আমার কথা শোনো, আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি কাল সকালেই গিয়ে দেখা করো। আব্বু, কিসের কাজ? এখন চাকরির খবর নেই, তবে চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবে। আমার একটা রেস্টুরেন্টের মালিকের সাথে পরিচয় আছে, ওই রেস্টুরেন্টে কাজের লোক দরকার, ভালো বেতনে। আমি তোমার কথা বলেছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। এখন এই কাজটা করো, আমি তোমাকে একটা চাকরি খুঁজে দেব। আমি আর রাফি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে আঙ্কেলের দেওয়ারের ঠিকানায় চলে এলাম। তোমার কথা স্যার আমাকে বলে গেছেন, তিনি শহরে বাইরে গেছে, তোমাকে স্যার কাজ বুঝিয়ে দিতে বলেছে। জি, আমি এখন কি কাজ করব? তোমার কাজ হচ্ছে এই রেস্টুরেন্টের কোনো টেবিলে কোনো খাবার লাগবে, তুমি অর্ডার নেবে। আর একটা কাজ তোমাকে পরে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা। আমি আমার কাজে লেগে পড়লাম। সারাদিন রেস্টুরেন্টে কাজ করে বাড়িতে ফিরবো, তখনই ম্যানেজার আমাকে ডাকলেন। সাগর, তোমার 1 মাসের অগ্রিম বেতন নিয়ে যাও। আচ্ছা। আমি বেতন নিয়ে চলে এলাম। খাম খুলে দেখি নেই কত টাকা। রাফির রুমে এসে দেখি রুমে বসে আছে। তোর কাজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই গিয়েছে, 1 মাসের অগ্রিম বেতন নিয়েছি। তাহলে ভালো হয়েছে, বল কত টাকা দিয়েছে? আমি এখনো খাম খুলে দেখি নাই। আমি খাম খুলে দেখি 15,000 টাকা। ভালো বেতন, আমাকে ট্রিট দিবি না? কি খাবি বল? ফারিনদের বাড়ির সামনের দোকান থেকে চা খেতে চাই। চল তাহলে।
আমি আর রাফি ফারিনদের বাড়ির সামনে এলাম। মামা 2টা চা দেন। আচ্ছা, একটু অপেক্ষা করো। ফারিনের সাথে দেখা করবি না? ওই দেখ ছাদে দাঁড়িয়ে আছে। আমরা চা খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে বাড়িতে এলাম। তোমাদের দেখলাম বাড়িতে, আবার কোথাও গিয়েছিলে? আন্টি, আমরা দুজন সামনের মোড়ে চা খেতে গিয়েছিলাম। আমি খাবার বাড়ছি, তোমরা খেতে আসো। আমরা দুজন খেতে টেবিলে বসলাম। আন্টি আমাদেরকে খাবার বেড়ে দিয়ে ঘুমাতে চলে গেল। রাফি, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? বল, কি কথা? আমাকে একটা মেস খুঁজে দিতে পারবি? আমার তো চাকরি হয়ে গেল। এখন মেসে থাকবি আর কয়দিন আমাদের বাড়িতে থাক। না রে, তোরা আমার জন্য অনেক কিছুই করছিস। ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। আমাদের বাড়ির মালিকের একটা চিলেকোঠা আছে, ভাড়া দিবে কি জানতে হবে। তাহলে তুই একটু দেখ। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য খাবার টেবিলে এলাম। আন্টি আমাকে নাস্তা দিল। সাগর, আমি কি শুনছি, তুমি নাকি মেস নিতে চাও? আসলে আপনারা আমার জন্য অনেক কিছু করছেন, এখন তো একটা চাকরি পেলাম আঙ্কেলের দয়ায়। আচ্ছা, তোমাকে আটকাবো না। আমি বাড়ির মালিকের সাথে কথা বলে দেখি, চিলেকোঠা ভাড়া দেয় কি। যদি দেয় তাহলে অনেক ভালো হবে। আচ্ছা। আমি নাস্তা শেষ করে রেস্টুরেন্টে এলাম। একটা টেবিলে লোক আসছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, অর্ডার প্লিজ। আমাকে পিৎজা দাও, সাথে পেপসি। ওকে, ধন্যবাদ। আমি রান্নাঘরে এসে দেখি সবাই কাজে ব্যস্ত, তাই আমি অর্ডার নিয়ে এলাম। তুমি ওয়েটার? জি না, আমি অর্ডার নিয়ে থাকি শুধু খাবারের। তোমাকে আমার পছন্দ হয়েছে। রান্নাঘরের লোক নেই বলে তুমি অর্ডার নিয়ে এসছো। আপনি জানলেন কেমন করে রান্নাঘরে লোক নেই? এটা আমার রেস্টুরেন্ট, আমি এই রেস্টুরেন্টের মালিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা বলেছিল রাফির আব্বু। আচ্ছা যাও, মন দিয়ে কাজ করো। স্যার, দোয়া করবেন। আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম। 2 দিনে সবার মনে জায়গা করে নিলাম। রাতে বাড়িতে ফিরলাম। চিলেকোঠা ভাড়া দিতে রাজি হয়ে গেছে। ও আচ্ছা। তুই ছাদে থাকলে আমার অনেক সুবিধা হবে। কিভাবে? ফারিনের সাথে ছাদে বসে ফোনে গল্প করতে পারবো। তাই নাকি? আমি আর রাফি চিলেকোঠা গিয়ে পরিষ্কার করে এলাম। পরের দিন সকালে রেস্টুরেন্ট থেকে বিকেল পর্যন্ত সিটি নিয়ে এসেছে। কিছু কেনাকাটা করলাম, তারপর রুমে এসে রাখলাম। যা দরকার হবে আমাদের বাড়িতে চলে আসবে। আচ্ছা আন্টি। আমি রুমে এসে সবকিছু গুছিয়ে রাখলাম। দুপুরে কিছু রান্না করে খাওয়া দাওয়া সেরে কাজে এলাম। বেশ কিছুদিন এইভাবেই চলে গেল, বাড়ি আর রেস্টুরেন্ট যাওয়া আসা করে। হঠাৎ একদিন আমি রেস্টুরেন্টে বসে আছি। সাগর, 3 নম্বর টেবিলে কাস্টমার এসেছে, তুমি অর্ডার নাও কি? জি স্যার। আমি টেবিলের সামনে এসে কারোর দিকে না তাকিয়ে বললাম, অর্ডার প্লিজ। তখনই তুই এখানে? আমি তাকিয়ে দেখি হাবিবা। আমি ভেবেছিলাম তুই শেষ পর্যন্ত একটা ফকিরের মতো ভিক্ষা করবি। সরি ম্যাম, আমি এখানে ভিক্ষা করতে আসিনি, আমি এই রেস্টুরেন্টের চাকরি। সে একই কথা। তা ফকির, আমাদের চিকেন ফ্রাই, আইসক্রিম আর পেপসি দে। ওকে ম্যাম। আমি রান্নাঘরে এসে অর্ডার অনুযায়ী বললাম। হাবিবার সাথে একটা মেয়ে এসেছে। সেই মেয়েটি বলল, তুই ওই ছেলেকে চিনিস? হ্যাঁ, চিনবো না কেন, আমাদের গ্রামে বাড়ি। রিয়া আপু, এসব বাদ দেন তো। তুই ছেলেটাকে এভাবে অপমান করলি আর তোকে কিছু বললো না? ওর কোনো সাহসই নেই। নীল হাবিবাদের অর্ডার নিয়ে গেল। ম্যাম, আপনাদের অর্ডার করা খাবার। আপনি আসছেন কেন? ওই যে ওই ফকি ছেলেটাকে পাঠিয়ে দেন না। সরি, আমাদের এখানে কেউ ফকির না। আপনি কার কথা বলছেন? সাগরকে পাঠিয়ে দেন। নীল আমার কাছে এলো। সাগর, তুই ওই মেয়েকে জানিস? কেন? বড় বেয়াদব মেয়ে। আচ্ছা, তোকে ডাকছে। আমি হাবিবার সামনে এলাম। ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডাকছি। তুই আমাদের খাবার সার্ভ করলি কেন? এটা আমার দায়িত্ব না, আমার কাজ শুধুমাত্র কাস্টমারদের কাছ থেকে খাবার অর্ডার নেওয়া। বাহ, এত উন্নতি! তুই একটু চুপ থাক। কোথায় গেল তোর স্বপ্ন? আজ পড়ে আছিস এই সামান্য বেতনের চাকরিতে। দেখেন, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি এই সামান্য বেতনে চাকরি করেই খুশি আছি। এতে আমার সংসার চালাতে সমস্যা হয় না। ফকিরের বাচ্চার আবার সংসার, ভিক্ষা করতে বলতে পারিস না? আমি তখনই রেগে গিয়ে হাবিকাকে 2টা থাপ্পড় মেরে দিলাম। রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকালো। কি মনে করছিস তুই? আমার যখন ছিল তখন আমার সাথে ভালোই ওই রেস্টুরেন্টে খেতে যাইতিস। হ্যাঁ, আজ আমার টাকা নেই তাই বলে আমার সম্মান নেই? সেই থেকে তোর অপমান শুনে যাচ্ছি। ভাবিস না আমি তোর বিয়ে, আমি তোর প্রাক্তন। সম্পর্ক আমি নষ্ট করিনি, করছিস তুই, কারণ আমি আজ গরিব হয়ে গেছি। তুই
আমাকে থাপ্পড় মারতে পারলি? আমি তোর কথার উত্তর দিতে বাধ্য নই। রেস্টুরেন্টের বিল দেওয়া লাগবে, বের হয়ে যা। আমি সেই থেকে তোকে নিষেধ করেছি, ওকে অপমান করিস না। এখন বুঝতে পারছি তুই এই রেস্টুরেন্টের কী জন্য আসছিস। আমাদের ঝামেলা থেকে ম্যানেজার এলো। প্লিজ আপনারা চলে যান। আমরা চাই না আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, আবার আমরাও চাই না আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে। আমি সেই দিকে এই টেবিলে ঘটেছে সব শুনেছি। ওকে, চলে যাচ্ছি, তবে তোকে আমি দেখে নিব। হাবিবা চলে গেল। তুই ঠিক করছিস, এমন মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সবাই যাও, কাজ করো। সাগর, এই মেয়ের থেকে একটু দূরে থাকবে। আচ্ছা স্যার। রাতে বাড়িতে এসে ভাবতে শুরু করলাম, হাবিবাকে আমি কোনোদিনও গায়ে হাত তুলি নাই। আজ আমি কি করলাম? হঠাৎ ফোন বেজে উঠলো, তাকে দেখে আম্মু। কেমন আছিস? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো। রাতের খাওয়া দাওয়া করেছিস? এখন কাজ থেকে আসলাম, একটু পর খাবো। আব্বু সোহেল কেমন আছে? আগের চেয়ে এখন অনেক ভালো আছে। তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়। আচ্ছা। আমি আরো কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। তখনই রাফি এলো। কিরে, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ছিস কেন? আজ কিছু ভালো লাগছে না। কি হয়েছে আমাকে বল। তারপর আজ রেস্টুরেন্টে ঘটে যাওয়া সব কথাগুলো বললাম। আমি কি থাপ্পড় মেরে ভুল করেছি? তুই ভুল করিস নাই, আরও 2টা দিলে ভালো হতো। ঠিক আছে, আজ থাক, আমি বিরক্ত করব না, তুই ঘুমিয়ে পড়। আচ্ছা। রাফি চলে যাওয়ার পর আমি আবার চিন্তা করতে লাগলাম, আমার হাবিবাকে উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু তার জন্য আমাকে বড়লোক হতে হবে। কিন্তু কিভাবে বড়লোক হওয়া যায়? আজ যদি আব্বুর পেনশনের টাকা পেতাম তাহলে একটা কিছু করতে পারতাম। আমাকে যে করেই হোক পেনশনের টাকাটা তুলতে হবে। এভাবেই কেটে গেল 2 মাস। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে যাচ্ছি। তখনই চোখ পড়লো একটা ভদ্রলোক অসচেতন অবস্থায় রাস্তা পার হচ্ছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। আমি ভালো করে দেখলাম তিনি স্ট্রোক করেছেন। তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে হাসপাতালে এলাম। ডাক্তার সাহেব, এনাকে বাঁচান, তিনি স্ট্রোক করছেন। শান্ত হন, আমি দেখছি। আচ্ছা। আমি স্যারের কাছে ফোন দিতে কয়েক ঘন্টার জন্য ছুটে নিলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলল, রোগী তোমার কি হয়? আমি এনাকে জানি না, রাস্তায় অসুস্থ অবস্থায় পড়েছিল। ধন্যবাদ তোমাকে। তুমি যদি এনাকে ঠিক সময় না নিয়ে আসতে তাহলে মারা যেত। আমি কি রোগীর সাথে দেখা করতে পারি? দেখা করতে পারেন, তবে তিনি ঘুমিয়ে আছে। আমরা তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছি। আচ্ছা। আমি রুমে এসে দেখি ঘুমিয়ে আছে। আমি ওনার পকেট থেকে ফোন বের করে ওনার বাড়িতে ফোন দিলাম। ফোন একটা ভদ্র মহিলা ধরে। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, অফিসে যাবে না। আন্টি, আমি ওনাকে রাস্তায় অসুস্থ অবস্থায় পেয়েছি। আমি সদর হাসপাতাল থেকে বলছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি ফোন রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোকের বাড়ির সবাই হাজির। এখন কেমন আছে? এখন একটু ভালো আছেন, আপনি চিন্তা করেন না। ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আন্টি, আমি এখন আসি, আমার কাজ আছে। আচ্ছা। আমি রেস্টুরেন্টে চলে এলাম। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। তোর আজ আসতে লেট হলো কেন? রেস্টুরেন্টে আসার সময় মাঝপথে একটা লোক স্ট্রোক করেছিল, তাকে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম। ভালো করেছিস। আমি টেবিলে খাবার অর্ডার নিতে এলাম। স্যার, অর্ডার প্লিজ। 2টা হট কফি দেন। ওকে স্যার। আমি অর্ডার নিয়ে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই কফি কাস্টমার কাছে চলে গেল। রাতের রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার পথে হাসপাতালে এলাম। এসে দেখে সেই আঙ্কেলের জ্ঞান ফিরেছে। তুমি আছো বাবা? জি আন্টি, আঙ্কেলকে দেখতে এলাম। তোমাকে তো চিনলাম না। আঙ্কেলের মেয়ে বলল, আব্বু, এই ভাইয়া তোমাকে হাসপাতালে নিয়ে এসেছিল। বাবা, আজ তোমার জন্য আমি বেঁচে গেছি। তুমি না থাকলে আমার কি যে হতো। আঙ্কেল, এটা আমার কর্তব্য। রাস্তায় পড়ে আছেন অসুস্থ অবস্থায়, তাকে আমি কি করে রেখে আসবো বলেন? তোমার মতো যদি সবাই হতো তাহলে অনেক ভালো হবে দেশের। তা বাবা, তুমি কি করো? আমি একটা রেস্টুরেন্টে জব করি। তোমাকে যেন কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তুমি কি কখনো পেনশনের জন্য অফিসে এসেছিলে? জি, আমি আমার আব্বুর পেনশনের জন্য অনেক অফিসে গিয়েছি, কিন্তু পেনশনের টাকা তুলতে পারি নাই। তার জন্য নাকি আমার আব্বা আজ অসুস্থ। আর ছোট বোনের পড়াশোনার খরচেরও রেস্টুরেন্টে জব করি। আমি একজন সরকারি কর্মকর্তা। তোমাকে আমার অফিসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখেছি। ও আঙ্কেল, আমি আসি, আমার বাড়িতে যেতে লেট হয়ে যাচ্ছে। তোমার ফোন নাম্বার দিয়ে যাও, তোকে যদি প্রয়োজন হয়।
আচ্ছা নিন, নম্বরটা তুলুন, 015712 আমি ফোন নাম্বার দিয়ে বাড়িতে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি, তখনই আন্টি এলেন। আজ এত দেরি হলো কেন বাড়িতে আসতে? আমি একবার ঘুরে গেছি। আমি আন্টিকে সব বললাম। ভালো করেছো, তোমার জন্য ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে আসছি। এইসবের কি দরকার ছিল? দরকার আছে। আমি নিচে গিয়ে রাফিকে ডেকে দিচ্ছি, তোমার সাথে খাবে বলে রাফি বসে আছে। ওকে আন্টি। আন্টি চলে গেল। আমি 2টা প্লেট গ্লাস করে পানি ভরে বসে রইলাম। কিছুক্ষণ পর রাফি এলো। তাড়াতাড়ি খিচুড়ি বাড়, আমার প্রচুর খিদে লেগেছে। সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোর জন্য বেড়েই রাখছি। রাফি আর আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে দুজন আড্ডা দিলাম। তারপর রাফি নিচে চলে গেল। আমি শুয়ে পড়লাম। হঠাৎ হাবিবার কথা মনে পড়লো। তার প্রতিটা কথার উত্তর দেওয়ার কথা আমাকে ভুলে যাওয়া যাবে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা বানিয়ে খেয়ে রেস্টুরেন্টে এলাম। সাগর, আজ আমাদের রেস্টুরেন্টে একটা বড় অর্ডার আছে। আমি চাই তুমি নিজের কাজটি দেখো। আচ্ছা, অর্ডার কি আমাদের রেস্টুরেন্টের ভেতরে না বাইরে? বাইরে একজনের জন্মদিনের পার্টির কাজ আমাদের রেস্টুরেন্টে অর্ডার করেছে। আচ্ছা। আমি আর নীল কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হলাম। আমাদের দুজনকে খাওয়ার বিষয়ে দেখাশোনা করতে হবে। কিছুক্ষণের মধ্যে পার্টির অনুষ্ঠানে এসে সবাইকে কাজ বুঝিয়ে দিলাম। একটা লোক আমার কাছে এলো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য পড়াশোনা করা কে আছে? জি আমি। আপনি আমাকে বলতে পারেন কোনো সমস্যা হলে। আপনারা আমাদের মেনু অনুযায়ী খাবার রান্না করে দিবেন এবং সবাইকে সার্ভ করে দিবেন। ওকে স্যার। রাতের বেলায় পার্টি শুরু হলো। অনেক লোকজন এসেছে। হঠাৎ চোখ পড়লো একজনের উপর। আমি ওকে দেখে এক পাশে চলে এলাম, যদি এই পার্টির মধ্যে আমাকে অপমান করে। কি রে, তুই এই দিকে আসলি কেন? সামনের দিকে তাকিয়ে দেখ। নীল সামনের দিকে তাকিয়ে দেখে হাবিবা কয়টা মেয়েদের সাথে কথা বলছে। সাগর, সাবধানে থাকিস, ওই মেয়েকে দিয়ে আমার ভরসা নেই। সে তুই ঠিক বলছিস, তোর কাজ আমি এদিকে দেখি। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা মেয়ে কেক কাটলো। দেখে মনে হলো এটা হাবিবার বান্ধবী। কিছুক্ষণ পর সবাইকে খাওয়ার টেবিলে বসিয়ে দিলাম। সাগর আঙ্কেল বলছে সবাইকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে দিতে। তুই এদিকে দেখাশোনা কর, আমি অন্যদিকে দেখছি। আমি আমার সাইডে দেখতে শুরু করলাম। হঠাৎ একটা টেবিলের সামনে এসে দেখি হাবিবা। হাবিবা আমাকে দেখে বলল, হে বেটা, এদিকে আয়। জি ম্যাম। রান্না কে করেছে? আমাদের রাঁধুনি রান্না করছে। কোনো সমস্যা? না। এই শোন, আমার জন্য তরকারি নিয়ে আয়। শরীফ, যাও ওনার জন্য তরকারি নিয়ে আসো। ওকে স্যার। আমি তোকে বলেছি, ওকে নয়। তুই যদি না যাস না তাহলে আমি কিন্তু ঝামেলা করব। ওকে। আমি তরকারি নিতে এলাম। হাবিবা, তুই ছেলেটার সাথে এমন আচরণ করলে কেন? করব না? এটা আমার এক্স বয়ফ্রেন্ড, ফকির একটা। তুই কিন্তু খারাপ ব্যবহার করলি, এমন ব্যবহার করা উচিত হয়নি। তুই চুপ থাক তো। আমি এর মধ্যেই তরকারি নিয়ে এলাম। আমি সবাইকে সার্ভ করে দিলাম। আপনাদের আর কিছু প্রয়োজন? আমাদের কিচ্ছু লাগবে না। দরকার আছে, আমার টিস্যু পেপার দিয়ে যা। আচ্ছা। আমি তাড়াতাড়ি টিস্যু পেপার দিয়ে চলে এলাম। পার্টি শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছি বাড়িতে আসবো বলে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে যাব তার জন্য। তাছাড়া আমি তোকে আমার সামনে আসতে নিষেধ করেছিলাম না? তুই কে ফকিরের বাচ্চা? সাবধানে কথা বলবে, বেঈমান মেয়ে কোথাকার। প্রেম করতে আসিস বড় লোক হয়ে, আর এখানে সব বড় লোক ঘরের মেয়ে। তো আমি কি করব? তোর কাজই তো বড় লোক ঘরের মেয়েদের সাথে প্রেম করা। বাজে কথা বলবে না। আমি কিছু না বলেই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে একটা রিক্সা পেলাম। তাতেই বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আমি ফোন ধরলাম। একটা ভদ্রলোকের গলার শব্দ শুনতে পেলাম। তুমি কি সাগর বলছো? জি, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। তুমি যাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করিয়েছিলে, আমি সেই লোক বলছি। আঙ্কেল, এখন কেমন আছেন? অনেক ভালো আছি। গতকাল কাজের চাপে আপনার সাথে দেখা করতে যেতে পারি নাই। আজ কাজ থেকে ফিরে আসার সময় দেখে আসবো। হাসপাতালে যাওয়ার দরকার নেই, আমি গতকাল বাড়িতে এসেছি। আচ্ছা। শোনো, তোমার আব্বুর পেনশনের পেপারগুলো নিয়ে এখনই অফিসে এসো। আচ্ছা, আমি এখনই আসছি আঙ্কেল। আসো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমি ফোন রেখে দিলাম। নাস্তা বানানো শেষ করে নাস্তা খেয়ে রেডি ফাইল নিয়ে বের হলাম। আমি একটা রিক্সাওয়ালাকে ডাকলাম। মামা যাবেন? কোথায় যাবেন? সেটাই বাংলায় চলেন। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সায় চলতে শুরু করলো।
কিছুক্ষণের মধ্যেই অফিসে এলাম। কি চাই তোমার? রহিম আঙ্কেল আমাকে দেখা করতে বলেছিল, তাই আসছি। তুমি এখানে বসো, আমি স্যারকে বলছি। আচ্ছা। আমি একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে রুমে যেতে বললো। আমি রুমে ঢুকলাম। আসো বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেল, আমাকে কি জন্য আসতে বলছেন? তোমার আব্বুর ফাইলগুলো এনেছো? জি। আমি আঙ্কেলকে সব ফাইলগুলো দিলাম। আঙ্কেল সব পেপার সাইন করে দিলেন। আজ থেকে আমি ভালো কাজ করতে শুরু করলাম তোমার জন্য। জীবনে অনেক ঘুষ নিয়েছি একটা সাইন দেওয়ার জন্য। ভালো করছেন, ঘুষ নেওয়া হারাম। তার জন্য আমি ছেড়ে দিলাম। তুমি পাশের রুম থেকে পেনশনের 20 লাখ টাকার চেক নিয়ে যাও, আর তুমি আমার সাথে বাড়িতে চলো। ধন্যবাদ আঙ্কেল, আজ থাক, অন্যদিন যাব। আচ্ছা। আমি রুম থেকে বের হয়ে পাশের রুমের চেক নিয়ে বাড়িতে এলাম। কিছুদিন ছুটি নিয়ে বাড়িতে রওনা দিলাম। প্রায় 8 ঘন্টা পর বাড়িতে পৌঁছালাম। তুই হঠাৎ বাড়িতে? অনেক বড় খুশির খবর আছে। কি খবর ভাইয়া? আব্বুর পেনশনের 20 লক্ষ টাকা পেয়েছি। এটা অনেক খুশির খবর, আমাদের আর কষ্ট থাকবে না। হ্যাঁ আম্মু। টাকা দিয়ে এখন কি করতে চাও? সকালের দিকে এসেছি। তোর কাজ কেমন চলছে? ভালো হবে। এই নে, ফ্রেশ হয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে বাজারের দিকে এলাম। তখন কবিরের সাথে দেখা। তুই গ্রামে কবে আসলি? সকালের দিকে এসেছি। তোর কাজ কেমন চলছে? গ্রামের বাজারে একটা মুদিখানার দোকান দিয়েছি, চল দোকানে গিয়ে কথা হবে। চল গিয়ে দেখি তোর দোকানের কেমন চলছে। আমি আর কবির দোকানে এলাম। কেমন দেখছিস? ভালোই। আমি পাশের দোকানে চা খেতে বললাম। চাচা, আমাদের দুজনকে চা দেন। আচ্ছা, দিচ্ছি। কবে ঢাকায় যাবি তুই? 2 দিন পর যাব। চাচা চা দিলেন। চা খাওয়ার পর আমি বিল পরিশোধ করলাম। আমার একটু কাজ আছে, তুই দোকানের কাজ সামলাতে থাক। ওকে। আমি বাজার থেকে সবজি, মাছ, মাংস কিনে বাড়িতে এলাম। এই সবের কি দরকার ছিল? অনেকদিন হলো তোমরা ভালো কিছু খাও নাই, তাই কিছু বাজার করে নিয়ে আসছি। ভালো করছিস ভাইয়া। রাতের খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। 2 দিন গ্রামে থেকে ঢাকায় চলে এলাম। ব্যাংক থেকে টাকা তুলে একটা ছোটখাটো বিলিং এর ব্যবসা করতে শুরু করলাম। অফি, শোনো, আমাদের ব্যবসাকে আস্তে আস্তে করে বড় করতে হবে। স্যার, আমাদের ব্যবসা বড় করতে হলে আমাদের টেন্ডার পেতে হবে। শোনো, আমাদের অফিসের কাজ যেন কেউ খারাপ মন্তব্য করতে না পারে। ওকে স্যার। আমি একটা টেন্ডার পাওয়ার জন্য এখানে ওখানে ঘুরতে শুরু করলাম। কিছুদিনের মধ্যে একটা বড় টেন্ডার পেলাম। রাফিকে আমার পার্টনার হিসেবে নিলাম অফিস বড় করার জন্য। সাগর, তুই এবার তোর আব্বু আম্মুকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আয়। নিয়ে আসবো। আমি আব্বুকে ফোন করে ঢাকায় চলে আসতে বললাম। সাগর, আমাদের অফিস আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি এটাই চেয়েছিলাম। 1 মাস পর আমাদের কোম্পানির নাম হয়ে গেল। চারিদিকে রহমান বিল্ডিং কোম্পানি সুনাম ছড়িয়ে পড়লো। এইসবের জন্য আমাদের বড় বড় প্রজেক্টের সাথে ডিল হতে শুরু করলো। এইভাবে আর কতদিন ভাড়া বাড়িতে থাকবো? আমাদের টাকার অভাব নেই, একটা বাড়ি কিনতে হবে। আচ্ছা। আমি আর রাফি একটা বাড়ি পেলাম রহিম আঙ্কেলের বাড়ির সামনে। সাগর, এই বাড়ি আমার অনেক পছন্দ হয়েছে, তুই এটা কিনতে পারিস। ওকে। আমি ওই বাড়িটা কিনে নিলাম। পরের দিন সকালে সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে চলে এলাম। অনেক সুন্দর বাড়ি। তোমরা বাড়ির মধ্যে যাও, আমি একটু পরে আসছি। আমি রহিম আঙ্কেলের বাড়িতে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আন্টি দরজা খুললো। আরে বাবা, তুমি কতদিন পরে আমাদের বাড়িতে আসলে? এবার থেকে প্রতিদিন আসবো। আপনাদের বাড়ির সামনে বাড়ি কিনেছি, রাতের আপনাদের দাওয়াত রইল। ওকে। আমি এখন আসছি, বাড়িতে অনেক কাজ আছে। আমি বাড়িতে চলে এলাম। আমাদের কাজে একটু সাহায্য করতে পারিস? আচ্ছা। আমি বাড়ি গুছিয়ে দিচ্ছি। বাড়িতে সাজাতে সাজাতে বিকেল হয়ে গেল। সন্ধ্যায় বাজার গিয়ে বাজার করে আনলাম। রাতের দিকে রহিম আঙ্কেলরা এলেন। আমি সবার সাথে পরিচয় করে দিলাম। নিশি একটা সঙ্গী হয়ে গেল, বাড়িতে একা না থেকে একটু আড্ডা দিতে পারবে। সে আর বলতে। কিছুক্ষণ পর রাফি এলো। সবাই রাতে খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে গেল। আমি রাফিকে ফোন দিলাম। কিরে, তুই এখন ফোন দিলি কেন? তোকে বলতে মনে নেই, আগামীকাল আমাদের দুজনের মধ্যে একজনকে যশোরে আসতে হবে একটা বড় প্রজেক্ট ডিল করতে। আগামীকাল আমার একটু সময় নেই, আগামীকাল ফারিনের জন্মদিন। ও আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে। ফাইনকে বলিস অগ্রিম শুভেচ্ছা রইল, সময় মতো গিফট চলে যাবে। তুই যশোর গেলে ভালো হবে, তোর জেলা তো। আমি কাজের জন্য বাইরে শহরে এলাম। রাফি অফিস সামলাচ্ছে। আমি রাফিকে ফোন করলাম। রাফি, আগামীকাল আমাদের অফিসে ইন্টারভিউ। কিন্তু আমি একা এদিকে সামলাতে পারবো তো?
তুই শুধু ফাইল চেক করবি, বাকিগুলো অন্যরা দেখবে। আচ্ছা ঠিক আছে। ইন্টারভিউয়ের 2 দিন পর অফিসের লিফটে ঢুকবো, তখনই কে যেন পেছন থেকে টেনে ধরো। আমি পেছন ফিরে দেখে আটকে উঠলাম। তুই কি করছিস? না, আমি লিফটে করে উপরে যাচ্ছিলাম। তুমি এখানে কি করছো? এটা আমার অফিস, বুঝছিস? সাইড দে, আমি লিফটে যাব, তুই সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে যাবি। কি? হ্যাঁ। হাবিবা লিফটের ভেতরে ঢুকে লিফট চালু করে দিল। আমি পাশে থেকে একটা চেয়ার টেনে বসলাম। হাবিবা এখানে কি করছে? আগের চেয়ে অনেক খারাপও হয়ে গেছে। কিছুক্ষণ পর লিফট নিচে এলো, আমি ভেতরে ঢুকলাম, তারপর চালু করলাম। আমি উপরে এসে সোজা রুমে এলাম। আমি পিয়নকে ডাকলাম। স্যার আমাকে ডাকছেন? নতুন যারা চাকরিতে জয়েনিং করছে তাদেরকে আমাদের রুমে পাঠিয়ে দিন। ও হ্যাঁ, সবশেষে হাবিবাকে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। আমি রুমে বসে রইলাম। এক এক করে সবাই আমার সাথে দেখা করতে চলে গেল। হাবিবাকে আসতে দেখে আমি পেছনে ঘোরলাম। স্যার আমাকে ডাকছেন? আমি ইন্টারভিউতে থাকতে পারি নাই, তাই তোমাদেরকে ডেকে পাঠিয়েছি। ও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ধনী পরিবারের সন্তান, কিন্তু তুমি সামান্য টাকার চাকরি করতেছেন কেন? এইবার হাবিবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আব্বুর ব্যবসার সব ক্ষতি হয়ে গেছে, তার জন্য আমাদের সব সম্পত্তি বিক্রি করতে হয়েছে। ও আচ্ছা, এখন কোথায় থাকো? আব্বুরা গ্রামের বাড়িতে থাকে আর আমি এখানে একটা অল্প খরচের মেসে থাকি। কিন্তু আপনি এসব জানতে চাইছেন কেন? না, আমাকে সবার খোঁজ নেওয়া দরকার। আমার অফিসে চাকরি করে তারা কেমন জানতে হয়। তখন রাফি আমার রুমে এলো। সাগর, তুই পিছনে ফিরে কথা বলছিস কেন? সামনের দিকে ঘোর, কথা আছে। আমি সামনের দিকে ঘুরলাম, তখন হাবিবা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। আমি সেই ফকিরের বাচ্চা যাকে তুমি কথায় কথায় অপমান করতে, গরিব হয়ে যাওয়ার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। যা হয়েছে তা বাইরে হয়েছে, প্লিজ আমাকে অফিস থেকে বের করে দিবেন না। আমার পরিবার না খেয়ে মরবে। অনেক কষ্ট করে এই চাকরিটা আমি পেয়েছি। তোমার কাজে যাও, পরে কথা হচ্ছে। হাবিবা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। তুই এটা কি করলি? আমি কিছু করিনি। তুই হাবিবাকে পাইছিস কোথায়? আমি তোর গপকে চিনতাম, ইন্টারভিউতে ফাইল দেখে আমি চিনতে পারছি, তাই ওকে চাকরি দিয়েছি। আচ্ছা, তুই কি বলতে এসেছিলি? তেমন কিছু না, আমার ফারিনের সাথে বিয়ের কথা চলছে। আর তুই বলছিস এটা তেমন কিছু না? সন্ধ্যায় আমরা সবাই মিলে ফারিনের বাড়িতে যাব, তাই বলতে এসেছি। ওকে। রাফি রুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। আমি রুম থেকে বের হয়ে সবার কাজ দেখতে শুরু করলাম। স্যার, আমার প্রজেক্ট তৈরি কেমন হয়েছে দেখুন একটু। আচ্ছা। আমি ভালো করে দেখলাম। তুমি প্রজেক্টটা একটু এইভাবে তৈরি করো। ওকে স্যার। আমি হাবিবার ডেস্কের দিকে এলাম। হাবিবা কাটছে আর প্রজেক্ট তৈরি করছে, কিন্তু হচ্ছে না, আবার তৈরি করছে। কি সমস্যা? স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মেজাজ গরম করে বললাম, তাহলে চাকরিতে আসো কেন? হাবিবা আমার জোরে কথা বলা দেখে চুপ করে আছে। চুপ থাকলে হবে না, এবার কাজ থেকে গিয়ে কাজটা বুঝিয়ে নেবে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনে এসে দেখি হাবিবার শুকনা খাবার খাচ্ছে। এটা কি? বিস্কুট। এসব মানুষের খাবার নাকি? এই ক্যান্টিনে বিস্কুট খাওয়ার জায়গা? সরি স্যার। আমি আমার টিফিন ক্যারিয়ার হাবিবাকে দিয়ে চলে এলাম। তুই এখন কি খাবি? তোর খাবার কি করতে আছে? আচ্ছা। আমি আর রাফি খাওয়া দাওয়া সেরে রুমে এসে বিশ্রাম নিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে গেলাম। সন্ধ্যায় অফিস ছুটি হয়ে গেল। আমি যখন গাড়িতে উঠবো তখনই, স্যার আপনার টিফিন ক্যারিয়ার। আচ্ছা। আমি টিফিন ক্যারিয়ারটা নিলাম। তুমি আমার গাড়িতে উঠে বসো। কেন স্যার? তোমার এখনো ছুটি হয়নি। প্লিজ স্যার, সন্ধ্যার পর আমাকে মেসে ঢুকতে দিবে না। সেটা তোমার বিষয়, আমার না। চাকরি করতে হলে আমার কথা শুনতে হবে। ওকে স্যার। হাবিবা গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে শুরু করলাম। আমি রাফিদের বাড়িতে এসে সবাই মিলে ফারিনের বাড়িতে এলাম। আমাদের ছেলে পছন্দ হয়েছে, এতে আমাদের কোনো অমত নেই। ভাই বিয়ের দিন ঠিক করেন। আমাদের কোনো অমত নেই, আসছে শুক্রবার হলে ভালোই হয়। ভালো দিন। সাগর বাবা, এই মেয়েটাকে চিনলাম না তো। মানে তখনই, এটা আমাদের বন্ধু, আমাদের অফিস চাকরি করে। ও আচ্ছা। আমরা কিছু খাওয়া দাওয়া সেরে ফারিনের বাড়িতে থেকে বের হলাম। স্যার আমার অনেক বড় সর্বনাশ করলেন, এখন আমাকে মেসে ঢুকতে দিবে না। সেটা আমার বিষয় না। আমি হাবিবাকে মেসের সামনে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলাম। আজ থেকে বুঝতে পারবে আমাকে অপমান করার পরিণাম।
আমি তোকে তিলে তিলে কষ্ট দেবো, যতটা কষ্ট আমাকে দিয়েছিস। এইদিকে হাবিবা মেসে কলিং বেল বাজিয়ে চলছে, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। হাবিবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেসের বড় আপুর কাছে ফোন দিল। নীলিমা আপু, আমি কখন থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। অফিসে অনেক কাজ ছিল, তার জন্য লেট হয়ে গেছে। ওর জানা উচিত, যত কাজ থাকুক সন্ধ্যার মধ্যে মেয়েদের মেসে আসেন। প্লিজ আপু, দরজা খুলুন, আর কোনোদিন এমন হবে না। আজকের মতো ক্ষমা করে দিলাম, এটা মেস, তোমার বাড়ি নয়। বাড়ির মালিকের নিয়ম মানতে হয়। আচ্ছা আচ্ছা, প্লিজ দরজা খুলুন। কিছুক্ষণ পর হাবিবার মেসের দরজা খুললো। হাবিবা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া তোকে নাস্তা খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। নিশি চলে গেল। আমি রেডি হয়ে নিলাম, তারপর খাওয়ার টেবিলে এলাম। আমি আর রান্না করতে পারবো না। কেন, কি হয়েছে? দরকার হলে কাজের লোক নাও। আম্মু কাজের লোকের কথা বলছে না, রাফি ভাইয়া তো বিয়ে করেছে, তাই আম্মু বলছে তোকে একটা বিয়ে করতে। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। আর কবে সময় হবে? তোর বিয়ের বয়স পার হয়ে গেলে। সকালেই শুরু করলে। আমি তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে অফিসে রওনা দিলাম। আমি রুমে এসে বসলাম। পিয়নকে বললাম হাবিবাকে ডেকে দিতে। পিয়নও ফিরে এলো। স্যার, হাবিবা ম্যাম এখন অফিসে আসে নাই। অফিসে আসলেই আমি পাঠিয়ে দিব। ওকে। আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আজ রাফি অফিসে আসে নাই, বিয়ে আয়োজন করতে ব্যস্ত হয়ে গেছে, এই জন্য সবকিছু আমাকে সামলাতে হচ্ছে। তখনই আমার রুমে ম্যানেজার এলো। স্যার, আমাদের অফিস কি ছুটি হবে না রাফি স্যারের বিয়ের জন্য? এত তাড়াতাড়ি ছুটির কথা আসলো কি করে? স্যার, সব এমপ্লয়ি আমার কাছে এসে বলেছে। আচ্ছা, আধা ঘন্টা পর সবাইকে বড় রুমে পাঠিয়ে দাও। ওকে স্যার। ম্যানেজার রুম থেকে বের হয়ে গেল। আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ আমার রুমে হাবিবা এলো। স্যার, আমাকে ডেকেছেন? কোথায় ছিলে এতক্ষণ? তুমি জানো না এই অফিসে দেরি আসলে তার চাকরি থাকে না? সরি স্যার। এরপর থেকে যেন কোনোদিন দেরি না হয়। এটা তোমার বাড়ি নয়, এটা অফিস। যখন খুশি আসবে তা মানা যায় না। আপনার জন্য আমাকে রাতে অনেক অপমান শুনতে হয়েছে, অনেক কষ্ট করে রুমে ঢুকেছি। আমি হাবিবাকে চোখ পাকিয়ে বললাম, যাও নিজের কাজ করো গিয়ে, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। হাবিবা চুপ করে আছে। আসো আমার সাথে। আমি রুম থেকে বের হয়ে এলাম। হাবিবা আমার পিছনে পিছনে চুপচাপ আসছে। আমি রুমে ঢুকলাম। সবাই এর মধ্যেই হাজির হয়ে গেছে। স্যার, আমাদের কি জন্য আসতে বলছেন? সবাই শোনেন, আগামীকাল থেকে এই অফিস 3 দিন ছুটি থাকবে। স্যার, কম ছুটি হয়ে গেল না? আরেকদিন বাড়িয়ে দিন। আর ছুটি বাড়ানো যাবে না, সামনে আমাদের আরও বড় প্রজেক্ট আছে। ওকে স্যার। আপনাদের সবাইকে রাফির বিয়ের সকল অনুষ্ঠানে নিমন্ত্রণ রইল। এবার আপনারা নিজেদের কাজে যেতে পারেন। আমি রুম থেকে বের হয়ে আমার রুমে চলে এলাম। বিকেলে অফিস থেকে বের হয়ে আসবো, তখন দেখলাম হাবিবা অফিসের গেটে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? স্যার, আমি গাড়ি পাচ্ছি না। আমার গাড়িতে উঠে বসো, আমি নামিয়ে দেবো। আচ্ছা। হাবিবা গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি নিয়ে একটা শপিং মলে এলাম শপিং করতে। আমার জন্য কিছু জামা কাপড় পছন্দ করে দাও। কিন্তু স্যার, আমার লেট হয়ে যাচ্ছে। আমি চোখ পাকিয়ে হাবিবার দিকে তাকালাম। আর একটা কথাও বলবে না, চুপচাপ পছন্দ করো। আচ্ছা। হাবিবা কিছু জামা কাপড় পছন্দ করলো। আমি একটা হাবিবাকে নীল শাড়ি পছন্দ করে দিলাম। তারপর বিল পরিশোধ করলাম। আজও হাবিবাকে শিক্ষা দেওয়ার জন্য লেট হয়ে মেসে নামিয়ে দিয়ে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম। নিশিকে দেখছি না, নিশি কোথায়? নিশি ইভাদের বাড়িতে গিয়েছে, একটু পর বাড়িতে আসবে। ও। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। এর মধ্যে নিশি বাড়িতে এলো। আমি টেবিল থেকে উঠে ছাদে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। কিরে, রাত 12টায় কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আপনি হাবিবুর রহমান বলেছেন? জি, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। আমি পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার অফিসে হাবিবা নামে কেউ চাকরি করে? হ্যাঁ, কিন্তু কেন? আপনি একটু থানায় আসুন, আপনার সাথে কিছু কথা আছে। ফোন কেটে দিল। আমি ভাবতে শুরু করলাম, হাবিবার আবার কিছু হয়নি তো? হাবিবাকে লেট করে মেসেজ দিয়ে আসতে আমার অনেক ভুল হয়ে গেছে। এখনকার সময় ভালো না। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে থানায় এসে দেখি একটা চেয়ারে হাবিবা চুপচাপ বসে আছে। আপনি আসছেন, বসুন। আমাকে থানায় কি জন্য আসতে বলছেন? আপনি জানেন আপনার জন্য আজ কি ঘটে যেত যদি ঠিক সময়ে আমরা ওই রাস্তায় টহল না দিতাম?
আপনার কথা কিছুই বুঝলাম না। আপনার এমপ্লয় হাবিবাকে এত রাতে একা ছেড়ে দিয়ে আসলেন, বাসায় ঢুকতে দেননি, এই জন্য রাস্তায় বসেছিল। কতগুলো বাজে ছেলেরা যাচ্ছিল ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তারা অনেক বাজে মন্তব্য করেছিল। ঠিক তখন আমরা যাই। আমি কি হাবিবাকে নিয়ে যেতে পারি? জি, নিয়ে যেতে পারেন। হাবিবা চলো আমার সাথে। কোথায় যাব? আমি চোখ পাকিয়ে বললাম, কেন, আমার বাড়িতে। আমি সোজা গাড়িতে এসে উঠলাম। হাবিবা গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালিয়ে বাড়িতে চলে এলাম। গাড়ি পার্কিং করে বাড়ির ভেতরে ঢুকলাম। স্যার, আমি কোথায় ঘুমাবো? কেন, আমার রুমে থাকবে। আপনি কোথায় থাকেন? আমি আমার রুমে ঘুমাবো তোমার সাথে। হাবিবা ভয়ে ভয়ে আমাকে বলল, মানে? কিছু না। আমি হাবিবাকে দেখিয়ে দিলাম, তুমি ফ্রেশ হয়ে খেতে আসো, রাতে তো কিছু খাওয়া হয় নাই। আচ্ছা। আমি রান্নাঘরে ঢুকে কিছু খাবার গরম করে টেবিলে এসে প্লেটে খাবার বেড়ে দিলাম। হাবিবা এত দেরি করছে কেন? আমি হাবিবার রুমে গিয়ে চুপচাপ বসে আছি। তুমি এখানে বসে কি করছো? কিছু না, চলেন। হাবিবা আমার সাথে খাবার টেবিলে এলো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নাও। হাবিবা খেতে শুরু করলো। আমিও কিছু খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে হাবিবার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসে দেখি হাবিবা এখনো ঘুম থেকে ওঠে নাই। আমি হাবিবার রুমে গিয়ে হাবিবাকে ঘুমিয়ে আছে দেখে ঘুম থেকে ওঠানোর জন্য বললাম, ওঠো, সকাল হয়ে গেছে। আমার ঘুম পাচ্ছে, আমাকে বিরক্ত করো না। কি? আমি বিরক্ত করছি? আমি হাবিবাকে হাত ধরে টানতে শুরু করলাম। হঠাৎ হাবিবার টান মারলো। আমি হাবিবার উপরে গিয়ে পড়লাম। হাবিবা ঘুমের ঘোরে বলতে শুরু করলো, তোমাকে আর ছাড়বো না, সারা দিন আমাকে কষ্ট দাও। আমি জোরে চিৎকার করে বলে উঠলাম, হারামজাদি, ঘুম থেকে ওঠ বলছি। আমার চিল্লানি শুনে সবাই দৌড়ে রুমে এলো। হাবিবা লাফ দিয়ে উঠলো। সরি, আমি বুঝতে পারি নাই। মেয়েটা কেমন চেনা চেনা লাগছে। আপু, তুমি এখানে কি করছো? এই, তুই মেয়েটাকে চিনিস? আম্মু, এটা হাবিব আপু, আমাদের গ্রামের বাড়িতে। এই জন্য আমার চেনা চেনা লাগছে। হাবিবা, তুমি এখানে আসলে কখন? এর মধ্যেই আমি কেটে পড়লাম। হাবিবা সবাইকে সব ঘটনা খুলে বলল। আমার ভাই এমন ছিল না, নিশ্চয়ই কোনো পেতনি ভর করেছে। তোমার সাথে সাগর অনেক বড় অন্যায় করেছে, আমি ওকে দেখছি। ঠিক আছে, সমস্যা নেই, তুমি আজ থেকে এখানেই থাকবে। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। তারপর সবাই নাস্তার টেবিলে নাস্তা করতে এলো। তাদের নাস্তা শেষ করে নাও, আমি তোমাকে মেসে রেখে আসবো। হাবিবা আজ থেকে এখানেই থাকবে। তুই হাবিবাকে নিয়ে ম্যাচ থেকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আয়। আমি মনে মনে বলতে শুরু করলাম, হাবিবার উপর মনে হয় আর আমার প্রতিশোধ নেওয়া হবে না। তবে আমি সারারও পাত্র নই। ভাইয়া, কি ভাবছিস? কিছু না, তুই তাড়াতাড়ি খেয়ে নে। নাস্তা শেষ করে আমি, নিশি আর হাবিবা গিয়ে মেস থেকে জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে এলাম। তখনই রাফি ফোন দিল। কিরে, গতকাল থেকে তোর কোনো খোঁজ খবর নেই কেন? আর বলিস না, আমি মহা বিপদে পড়ছি। হাবিবা আমার বাড়িতে থাকবে। কি, ভাবি তোর বাড়িতে? কি, ভাবি তোর বাড়িতে? কিভাবে আসলো তোর বাড়িতে? চুপ কর, আমি মরছি আমার জ্বালায়। তারপর আমি সবকিছু খুলে বললাম। নিজের ফাঁদে নিজেই পিছলে পড়লি। বিকেলের দিকে তাড়াতাড়ি চলে আয়। ওকে। দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে হাবিবা আমার রুমে আসলো, আমাকে ঘুম থেকে তুললো। স্যার, ঘুম থেকে উঠেন, রাফি স্যার আপনাকে তাড়াতাড়ি করে বিয়ের অনুষ্ঠানে যেতে বলছে। তোমাকে আমার রুমে আসতে কে বলছে? আন্টি। আম্মু না কি শুরু করছে কিছুই বুঝতে পারছি না। সরি। হাবিবা রুম থেকে বের হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রুম থেকে বের হয়ে এসে দেখি সবাই রেডি হয়ে আছে, হাবিবা ছাড়া। নিশি, হাবিবা কোথায়? আপু রুমে। সাগর, দেখ তো কি করছে, তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি রুমে এসে দেখি, থাক, বলতে লজ্জা করছে। এই এই, আপনি আমার রুমে কি করছেন? তাড়াতাড়ি করে শাড়ি দিয়ে শরীরটা ঢাকলো। তোমার আসতে দেরি হচ্ছে বলেই রুমে ঢুকলাম। বাইরে যান, বলছি কি দেখছেন? আমার বইয়ে গেছে তোমাকে দেখতে। আমি রুম থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ পর হাবিবার রুম থেকে বের হলো। কি অপূর্ব সুন্দরী লাগছে, মনে হচ্ছে ক্রাশ খাই। সবাই মিলে বের হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে রাফিদের বাড়িতে এসে হাজির হলাম। রাফি আমাকে দেখে বলল, ভাবিকে আজ সেই রকম সুন্দর লাগছে। কে তোর ভাবি? কেন, হাবিবা? গুলি মারি,
হাবিবাকে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে হারামজাদি। চল, গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হতে চললো। হুম। রাফিকে একটা চেয়ারে বসে দিয়ে কেটে বললাম রাফির সাথে আমাকেই ধরে হলুদ মাখিয়ে দেবে। আমি একটা চেয়ার টেনে বসলাম। এখানে অনেক শান্তিতে থাকতে পারবো, কেউ এসে বিরক্ত করতে পারবে না। এক এক করে সবাই রাফিকে হলুদ মাখিয়ে দিচ্ছে, রাফির শালিরাও। দুলা ভাই, আপনার বন্ধু সাগরকে দেখছি না যে। আমাকে একা রেখে কোথায় যেন কেটে পড়েছে। তখনই হাবিবাকে জিজ্ঞেস করলো, হাবিবা, সাগর কোথায়? স্যার আপনার সামনেই আছে, কিন্তু ভিড়ের পিছনে চেয়ারে বসে আছে। আচ্ছা। এই তোরা সবাই আমার সাথে আয়, আরেকজনকে পাইছি। এদিকে আমি আনমনে ভাবছি, হঠাৎ কে যেন বলে উঠলো, এইবার পাইছি আপনাকে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি ফারিনের বোন। তোমরা এখানে কি করছো? অনুষ্ঠান তো হচ্ছে ওইখানে। দুলাভাইকে হলুদ মাখিয়ে এসেছি, এইবার আপনার পালা। এই না না, আমাকে মাখিও না। কে শুনে কার কথা? সবাই মিলে আমাকে ধরে হলুদ মাখিয়ে চলে গেল। খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলাম। পাশে তাকিয়ে দেখি হাবিবা হাসছে। পেতনির বাচ্চা, আমাকে দেখে হাসি পাতে তো আজ তোর খবর করে ছাড়বো। কি করবেন শুনি? এখানে সবাই আছে, আপনি আমার কিছুই করতে পারবেন না। দেখাচ্ছি মজা। আমি রাফির শালিদের ডাকলাম। কিছু বলবেন? এই মেয়েকে যে বেশি হলুদ মাখাতে পারবে তাকে আমি 500 টাকা দেব। টাকার পরিমাণ কম হয়ে গেল না? বাড়িয়ে দেন। ঠিক আছে, 2000 টাকা দেব। সবাই মিলে হাবিবাকে দৌড়িয়ে ধরে হলুদ মাখিয়ে দিল। আমি 2000 টাকা দিলাম। এখন কেমন মজা লাগছে। হ্যাঁ, কি আপনার জন্য আমার কি অবস্থা হয়েছে? ঠিক হয়েছে। আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুখ মুছে নিলাম। এদিকে হাবিবা আমার পিছন কিছুই করতেছে না, সবসময় আমার পিছন ঘুর ঘুর করছে শুধু। এই তুই আমার পিছনে ঘুরঘুর করছিস কেন? আমি আপনার পিছনে কখন ঘুরঘুর করছি? আপনিই তো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখ, কথা ঘোরানোর চেষ্টা করবি না, নিশির সাথে ঘোরাঘুরি কর গিয়ে। আচ্ছা। আমি অফিসের ম্যানেজারের সাথে কথা বলতে শুরু করলাম। গায়ে হলুদ অনুষ্ঠানে সবাই এসে গেছে। জি স্যার। আগামীকাল সবাইকে বলবেন সকাল সকাল যেন এখানে হাজির হয়। এখন থেকে সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। ওকে স্যার। আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি। রাফি হলুদ শোল নিয়ে রুমে গিয়ে গোসল করে নিল। রাফির তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তুই কবে করবে? এত সুন্দরের মধ্যে তুমি কি শুরু করলে? আম্মু তো ঠিকই বলেছে। তুই চুপ থাক, সারাদিন ভাবি এনে দে বলে আমার মাথাটা খারাপ করে দিলি। স্যার, আপনি বিয়ে কেন করছেন না? আমি হাবিবার দিকে চোখ পাকিয়ে বললাম, তোমাকে এর মধ্যে কথা বলতে কে বলছে? সরি স্যার। রাফি হলুদ অনুষ্ঠান শেষ করে বাড়িতে এলো। আমি রুমে এসে বাথরুমে ঢুকে ভালো করে গোসল করে নিলাম। রাফিদের থেকে ডিনার করে আসছি। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হাবিবা আমার রুমে এলো। কি চাই? স্যার, আসলে আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আসলে স্যার, আমার কাছে না কোনো টাকা নেই। আগামীকাল আমাকে কিছু টাকা বাড়িতে পাঠাতেই হবে। কত টাকা লাগবে তোমার? আপনার যা ইচ্ছা তাই দিন। চুপ, আর একটাও কথা না। তোমার কত টাকা লাগবে না বলে অন্য কিছু বলছো কেন? আমার 1 মাসের অগ্রিম বেতনটা তাহলে দিন। ঠিক আছে। আমি বেড থেকে উঠে আলমারি খুলে 50,000 টাকা হাবিবাকে দিলাম। ধন্যবাদ স্যার। এবার রুমে গিয়ে ভালো একটা ঘুম দেবে, সকালে ঘুম থেকে তোমাকে তুলতে যেন না হয়। ওকে স্যার। হাবিবা রুম থেকে বের হয়ে গেল। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে এসে বসলাম। সবাইকে দেখছি, হাবিবাকে দেখছি না কেন? ভাইয়া, আপু নাস্তা শেষ করে বাইরে গেছে বাড়িতে টাকা পাঠাতে। ও আচ্ছা। নাস্তা শেষ করে রুমে এলাম। কিছুক্ষণ পর নিশিকে ডাকলাম। ভাইয়া তাড়াতাড়ি বল, রেডি হতে হবে। হাবিবাকে একটু ডেকে দে। ভাইয়া একটা কথা বলতো। কি? হাবিব আপু তোর এমপ্লয় ছাড়া কি সম্পর্ক আছে? গেলি তুই? নিশি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর হাবিবা রুমে এলো। জি স্যার, বলুন। আমি হাবিবাকে একটা গিফটের প্যাকেট দিলাম। হাবিবা প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। আমি দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, প্যাকেট খুলে দেখো কি আছে। জি স্যার। প্যাকেট খুলে দেখলো একটা শাড়ি। এবার যাও, শাড়ি পরে রেডি হয়ে নাও, তাড়াতাড়ি করে রাফিদের বাড়িতে যেতে হবে। ওকে।
হাবিবা চলে গেল। আমি রেডি হয়ে নিলাম, তারপর রুম থেকে বের হয়ে সোফায় এসে বসলাম। তোর হয়ে গেছে? কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে গাড়িতে উঠে রাফিদের বাড়িতে চলে এলাম। সাগর, তুমি গিয়ে রাফিকে রেডি করে দাও। আচ্ছা আন্টি, আমি এখনই যাচ্ছি। আমি রাফির রুমে এসে দেখি রাফি চুপচাপ বসে আছে। রে, এখনো তুমি রেডি না কেন? তোর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তোর আসার সময় হচ্ছে না। আসলে হাবিবার জন্য লেট হয়ে গেল। আমি জানি তুই ভাবিকে দোষ দিবি। হাবিবা তোর ভাবি না, চুপ থাক, তাদের রেডি হয়ে নে। ঠিক আছে, তুই একটু আমাকে সাহায্য কর। আমি রাফিকে রেডি হতে সাহায্য করতেই ব্যস্ত হয়ে গেলাম। এদিকে আপু, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি ভাইয়াকে আগে থেকেই চিনো? হাবিবার নিশির কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। জানি, তোমার ভাইয়ের সাথে আগে থেকেই আমার পরিচয় ছিল। ভাইয়া আসলে তোমার কি হয়? হাবিবা তোতলাতে তোতলাতে বলল, মানে আপু বলো না প্লিজ। কিছু না। হাবিবা তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ল। নিশ্চয়ই কোনো কিছু আছে, দুজন আমাদের কাছ থেকে লুকাচ্ছ। রাফিকে রেডি করে বাইরে এলাম, তারপর আমরা সবাই মিলে ফারিনের বাড়িতে রওনা দিলাম। সাগর, আমার কথা শোন, তুই হাবিবাকে বিয়ে করে নে, আগের কথা ভুলে যা। হাবিবার কথা না ভেবে এখন ফারিনের কথা ভাব। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেলাম। বিয়ের কাজ সম্পন্ন করতে করতে বিকেল হয়ে গেল। বিয়ে সম্পন্ন করে আমরা সবাই রাফিদের বাড়িতে এলাম। রাফির বিয়ের জন্য 2 দিন কেটে গেল। আমি ছাদে এসে বসে বসে সন্ধ্যার মুহূর্ত দেখছি। হঠাৎ হাবিবা এলো। আমি একটু বাইরে যাব। তো অনুমতি নেওয়ার কি আছে? আসলে হচ্ছে কি, রিয়া আপুর না জন্মদিন, আপনাকে আমার সাথে যেতে হবে। আমি যেতে পারবো না, তুমি নিশিকে নিয়ে যাও। আপু তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি একা যেতে পারবো না। ঠিক আছে, রেডি হয়ে নাও। হাবিবা চলে গেল। আমি কিছুক্ষণ পর নিশি রেডি হয়ে বাইরে এসে দেখি হাবিবা আর নিশি দাঁড়িয়ে আছে। চলেন। আমরা 3 জন গাড়িতে উঠে বসে পড়লাম। গাড়ি চালাতে শুরু করলাম। হাবিবার কথা মতো গাড়ি চালিয়ে নিয়ে রিয়া আপুদের বাড়িতে এলাম। তুমি আর নিশি ভেতরে যাও, আমি একটু পরে আসছি। ভাইয়া তাড়াতাড়ি আসবি। আমি এক জায়গায় গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকলাম। হঠাৎ রিয়া আপুর সাথে দেখা। সাগর, তোমার সাথে কিছু কথা আছে। জি বলেন। তুমি হাবিবাকে চাকরি দিয়ে বুঝিয়ে দিলে তুমি এখনো হাবিবাকে ভালোবাসো। এই অসময় তুমি হাবিবার আশেপাশে দাঁড়িয়েছ। আমি হাবিবাকে ভালোবাসি না, ওর প্রত্যেকটা অপমান আমার মনে আছে। গরিব হয়ে গিয়েছিলাম বলে আমাকে সব সময় অপমান করতো। 4 বছরের সম্পর্ক নষ্ট করলো। আমি জানি তুমি হাবিবার উপর রাগ করে বলছো। তোমাকে অনেক ধন্যবাদ। চলো, কেক কাটার সময় হয়ে গেছে। চলেন। আমি আর আপু কেক কাটার জায়গায় চলে এলাম। এদিকে সব কথা নিশি আড়ালে শুনেছে। এইবার বুঝলাম ভাইয়াকে বিয়ের কথা বললে সবসময় এড়িয়ে যায় কেন। রিয়া কেক কাটলো, সবাইকে খাইয়ে দিল। পার্টি শেষ করে বাড়িতে এলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। ম্যানেজার রহমান, বিল্ডিং এর প্রজেক্ট কতটা এগিয়েছে? স্যার, হাবিবাকে এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এখনও শেষ করতে পারে নাই। হাবিবাকে আমার রুমে পাঠিয়ে দাও, আজকের মধ্যে এই প্রজেক্টটা উপস্থাপন করতে হবে। ওকে স্যার। আমি ল্যাপটপে কাজ করতে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর হাবিবা এলো রুমে। স্যার, কিছু বলবেন? তোমাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল তা কতদূর শেষ হয়ে গেছে? একটু বাকি আছে, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ করে মিটিং রুমে আসবে। ওকে। 2 ঘন্টা পর মিটিং রুমে হাবিবা প্রজেক্ট উপস্থাপনা করলো। খুব ভালো উপস্থাপন। ধন্যবাদ স্যার। ঠিক আছে। অফিস শেষ করে আমি আর হাবিবা একটা পার্কে এলাম। এখানে নিয়ে আসলেন কেন? পার্কটাকে দেখছো? প্রতিদিন বিকেলে আমি আর তুমি এখানে বসে প্রেম করতাম। আছি। আমি গরিব বলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। হাবিবা চুপ। আজ আমাদের প্রেমের 6 বছর পূর্ণ হলো, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কি অপরাধ ছিল আমার? হাবিবা এখনো চুপ। ভালোবাসলে সারা জীবন থাকতে হয়, মাছ পাতে ছেড়ে চলে যেতে নেই। তুমিও চুপ থাকবে। সেই দিনের কথা আমাকে আজও মনে করিয়ে দেয়। তুমি আমাকে সবার সামনে কতটা অপমান করেছিলে। বড়লোক ছিলাম বলে তুমি আমার সাথে প্রেম করেছিলে, কিন্তু কয়েক মাস টাকা না থাকায় কি করছিলে মনে আছে? প্লিজ, তার জন্য আমি তোমার কাছে মাফ চাইছি। আমি বুঝতে পারি নাই যে টাকা চিরকাল থাকে না। সেটা তোমার আগে মনে রাখা উচিত ছিল। হাবিবা কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাচ্ছি।
আমি আর তোমার কথা শুনতে পাচ্ছি না, আমাকে ক্ষমা করে দাও। হাবিবা উঠে চলে যেতে লাগলো। দাঁড়াও, আমিও বাড়ি যাব। দুজন গাড়ি করে বাড়িতে এলাম। সারা পথ হাবিবা একটাও কথা বলেনি। আজ এত দেরি হলো কেন? একটু দেরি হয়ে গেছে, আমরা কাজ করছিলাম। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ঠিক আছে। আমি রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আমি আর থাকবো না এই বাড়িতে, সব সময় আমাকে অপমান করে, কিন্তু চাকরি ছেড়ে দিলে খাবো কি? আব্বু আম্মুকে কি করে টাকা পাঠাবো? আমি নাস্তা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর হাবিবা এলো নাস্তা করতে। হাবিবা, তোমার আব্বু আম্মু খবর কি? ভালো আছেন? আমি খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। রাতের আকাশ দেখতে প্রচুর ভালো লাগে। মানুষজন চলছে এক জায়গার থেকে অন্য জায়গায়। না, হাবিবাকে এইভাবে বলা ঠিক হয়নি। যত যাই হোক, হাবিবা আমার প্রাক্তন প্রেমিকা। অন্যদিকে হাবিবা রুমে বসে আছে। নিশি রুমে এলো। আপু কি করছো? কিছু না, এই বসে বসে গান শুনছি। ও আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? হাবিবা একটু ভেবে বলল, ছিল, কিন্তু এখন নেই। কেন আপু? সবই আমার দোষ, আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। আজ আমি সব বুঝতে পারছি। তুমি ফিরে যাও তার কাছে। হাবিবা হেসে বলল, সে কখনো আমাকে গ্রহণ করবে না। আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি। সরি আপু, তোমাকে কষ্ট দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। তুমি হঠাৎ এই কথা জানতে চাইলে কেন? হচ্ছে কি, আমার ইচ্ছে করছিল। আপু থাকো, আমি আমার রুমে যাচ্ছি। এদিকে আমি ছাদ থেকে নেমে রুমে এসে ফেসবুকে ঢুকলাম। দেখি চারিদিকে কত রোড অ্যাক্সিডেন্ট। গতকাল যশোর ঝিনাইদহ মহাসড়কে বাস অ্যাক্সিডেন্ট করে 17 জন মারা গেছে। তার মধ্যে যশোর MM কলেজের 5 জন ছাত্র, আরেকজন যশোর সিটি কলেজের ছাত্র। তারা মাস্টার পরীক্ষা দিয়ে বাড়িতে যাচ্ছিল। হায় আল্লাহ, কত স্বপ্ন ছিল তাদের, কিন্তু অকালে ঝরে গেল। কিছুক্ষণ পর রাফি ফোন দিল। কি অবস্থা তোর? ভালো। হানিমুন কেমন কাটছে তোদের? ভালো। সমুদ্রের সৈকতের হাত ধরে হাঁটতে অনেক ভালো লাগে। তুই হাবিবাকে বিয়ে করে চলে আয়। তুই আবার শুরু করলি? তুই জানিস না আমি হাবিবাকে সহ্য করতে পারি না। দেখ, তোরা দুজনে বিয়ে করে নে, তোদের জন্য ভালো হবে। তুই তো অনেক প্রতিশোধ নিয়েছিস। আচ্ছা। রাতের খাওয়া দাওয়ার জন্য টেবিলে এলাম। তুই আগামীকাল একটু অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে আসবি। কেন? তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখতে যাব। আমি হঠাৎ হাবিবার দিকে তাকিয়ে দেখি হাবিবা চুপ করে বসে আছে। আমি এখন বিয়ে করব না। তোর কোনো পছন্দের মেয়ে থাকলে বল, আমরা তার পরিবারের সদস্যর কথা বলে দেখছি। আমার কোনো মেয়ে পছন্দ নেই। কিন্তু কোনো কিন্তু না, আমরা মেয়েকে দেখতে যাব। কি বলো আপু? হাবিবা আমার দিকে তাকিয়ে বলল। হাবিবা খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লো। সাগরের বিয়ের কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। আমার খুবই কান্না পাচ্ছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যায় সবাই রেডি হয়ে মেয়ে দেখতে এলাম। ভাই, আপনার মেয়েকে নিয়ে আসেন। জি, আনছি। কিছুক্ষণের মধ্যেই মেয়ে আসলো। মাশাআল্লাহ, মেয়ে দেখতে অনেক সুন্দর। আপু, তোমার মেয়ে পছন্দ হয়েছে? হাবিবা চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, আমারও হয় নাই। আব্বু আম্মু মেয়ে পছন্দ হয়ে গেল, কিন্তু আমার পছন্দ হয়নি। আপনাদের মেয়ে পছন্দ হয়েছে? আঙ্কেল, আমরা আপনাকে বাড়িতে গিয়ে জানিয়ে দিব। তারপর আমরা বিদায় নিলাম। সোজা বাড়িতে এসে রুমে এসে বসলাম। কিছুই ভালো লাগছে না। বিয়ের কথা শুনে মনে হচ্ছে আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে ফেলছি। কয়দিন কিছু ভালো লাগছে না, ঠিকমতো খাওয়া দাওয়াও করছি না। নিশি, হাবিবাকে ডেকে দিত। কিছুক্ষণ পর হাবিবা রুমে আসলো। তোমায় একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি স্যার, বলেন। তোর কি বয়ফ্রেন্ড আছে? জি না, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, এমনিতে জিজ্ঞাসা করলাম। তুমি এখন আসতে পারো। হাবিবা রুম থেকে বের হয়ে গেল। তখনই হঠাৎ করে নিশি রুমে এসে বলল, ভাইয়া, আমি সব শুনে ফেলেছি। তুই আপুকে কি বলেছিস? কি শুনেছিস তুই? তোকে বলতে যাব কেন, আমি আম্মুকে বলবো। এই না না, তোকে আম্মুকে কিছু বলতে হবে না। তুই কি চাস আমার কাছে? আমাকে অনেক শপিং করে দিতে হবে। ওকে। ঠিক আছে, এক্ষুনি যাব, তুই রেডি হয়ে নে।
নিশি চলে গেল। নিশি কি জানতে পারছে? কিছু বলছে না। হাবিবাকে অপমান করি এসব কি? রেডি হয়ে বাইরে এসে দেখি হাবিবা আর নিশি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমার একা যেতে ভালো লাগছে না, এই জন্য আপুকে নিয়ে যাচ্ছি। আচ্ছা। তারপর আমরা তিনজন শপিং মলে এলাম। নিশি আর হাবিবাকে অনেক শপিং করে দিতে হলো। ভাই আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। আচ্ছা। আমরা পার্কিং জায়গায় এসে গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাতে শুরু করলাম। কিছু দূরে আসার পর গাড়ি রাখেন, আমি ফুচকা খাবো। আমিও খাবো, তাড়াতাড়ি গাড়ি রাখ। আমি গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানে এলাম। গাড়ি থেকে নেমে দোকানের সামনে এলাম। আরে মামা, তোমরা দুজন অনেক দিন পরে দেখা। তো কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। মামা, তোদের বিয়ে হয়ে গেছে তো? তোমরা বিয়েতে আমাকে বললে না? না মামা, আমাদের এখনো বিয়ে হয়নি। আপনি আমাদের তিনজনের ফুচকা দেন। আমি নিশির দিকে তাকিয়ে দেখি নিশি মিট মিট করে হাসছে। হায় আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? কিছুক্ষণের মধ্যেই ফুচকা দিল। আমিও খাবো, তাড়াতাড়ি গাড়ি রাখ। ভাই কি ভাবছিস, ফুচকা খেয়ে নে। খাইছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। আমি এখন খাবো না, তুমি পরে আমার রুমে খাবার পাঠিয়ে দিও। আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে আমি প্রজেক্ট তৈরি করতে শুরু করলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি ফোন ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি রাফির শালী নিধি বলছি। হ্যাঁ বলো। না, এমনি ফোন করেছিলাম আপনার খোঁজ খবর নিতে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আপনি কারোর সাথে প্রেম করেন? না, কিন্তু কেন? এমনি। কিছুক্ষণ নিধির সাথে ফোনে কথা বলার পর ফোনটা রেখে কাজে মন দিলাম। তখনই হাবিবা আমার জন্য খাবার নিয়ে আসলো। আপনার রাতের খাবার। তুমি নিয়ে আসলে কেন? আমি নিয়ে আসলাম, এই বাড়িতে আমার কিছু কাজ আছে। তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি পরে খেয়ে নেব। ওকে স্যার। আমি কাজে মন দিলাম। কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আমি আর হাবিবা অফিসে এলাম। স্যার, আমাদের নতুন একটা প্রজেক্টের টেন্ডার এসেছে। আচ্ছা, আপনি কি প্রজেক্ট দেখছেন? জি স্যার। ঠিক আছে, আপনার সবাই মিলে প্রজেক্টটা ভালো করে তৈরি করুন। ওকে স্যার। আমি আমার রুমে ফাইলগুলো চেক করছি, তখন হাবিবা আমার রুমে এলো। স্যার, আমার না কয়দিনের ছুটি লাগবে। এখন ছুটি কিসের? আব্বু ফোন করেছিল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। কি, তোমার বিয়ে? জানি না, তবে ছেলেপক্ষ দেখে পছন্দ হলে বিয়ে হবে। তাই বলে তুমি বিয়ে করবে? আজব তো, আমি বিয়ে করব না? লোকজনে কি বলবে? কয়দিনের ছুটি নেবে? হাবিবাকে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। চোখে কোণে পানি গড়িয়ে একটু একটু করে পড়ছে। 4 দিনের জন্য। ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে কাজ করো। স্যার, আপনি আমাকে বাস পর্যন্ত ছেড়ে দিবেন? ওকে। হাবিবা চলে গেল। তখনই রাফি আমার রুমে এসে হাজির হলো। হাবিব এইভাবে রুম থেকে চোখে পানি নিয়ে বের হলো কেন? তুই কি কিছু বলছিস? ছুটি নিতে এসেছিল। কেন? ছেলেপক্ষ দেখতে আসবে, তবে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। কি বলছিস তুই? আর তুই চুপ করে আছিস কেন? আমি কি করব? দেখ, হাবিবা কিন্তু এখনো তোকেই ভালোবাসে। তোকে বাড়িতে থেকে বিয়ে করতে বললে না করছিস। আমি জানি তুই এখনো হাবিবাকে ভালোবাসিস। জানি না রে, কিছুই ভালো লাগছে না, একটু একা থাকতে দে। তুই বাড়িতে চলে যা, আমি অফিস সামলাচ্ছি। সাথে হাবিবাকে নিয়ে যা। আচ্ছা। আমি আর হাবিবা বাড়িতে এলাম। সন্ধ্যায় হাবিবা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো। চলেন। আমি গাড়ি চালিয়ে বাস স্ট্যান্ডে এলাম। সারা রাস্তা হাবিবার সাথে একটাও কথা বলিনি, চুপচাপ বসেছিল। হাবিবা চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইল। তোমার বাস ছাড়ার সময় হয়ে গেছে, বাসে না উঠলে বাস মিস করবে। হঠাৎ হাবিবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি হাবিবাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তুমি এমন করে কাঁদছো কেন? আমি বাড়িতে গেলেই বিয়ে হয়ে যাবে, আমি বাড়িতে যাব না। আরে দূর, তুমি বাড়িতে গেলেই বিয়ে হবে না, ছেলেপক্ষ তোমাকে এখনো দেখে নাই। আমি কিচ্ছু জানি না। তখনই বাস ছাড়ার হর্ন বাজলো। তোমার বাস ছাড়ার সময় হয়ে গেছে, তুমি বাসে ওঠো। হাবিবাকে বাসে তুলে দিয়ে আমি জানলার পাশে দাঁড়িয়ে রইলাম। ভালো থেকো। সাবধানে যেও। বাস ছেড়ে দিল। আমি সেই জায়গায় দাঁড়িয়ে রইলাম।
হাবিবা আমার দিকে যতক্ষণ দেখা গেল ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল। বাস অনেক দূরে চলে যাওয়ার পর আমি গাড়ি নিয়ে সোজা বাড়িতে এলাম। হাবিবাকে ভালোভাবে বাসে তুলে দিয়ে এসেছিস? আমি মাথা নড়ালাম। আমি সোজা ছাদে বসে এলাম। আমি ছাদে বসে আকাশে তারা গুনতে শুরু করলাম। হঠাৎ নিশি ছাদে এলো। ভাইয়া আম্মু তোকে খেতে ডাকছে। আম্মুকে বল আমার ক্ষুধা নেই, আমাকে একা থাকতে দে। আমি বুঝতে পারছি আপুকে মিস করছিস। তুই এখান থেকে যাবি? নিশি চলে গেল। আমি চুপচাপ বসে এলাম। হাবিবার কথা মনে পড়ছে। যদি ওর বিয়ে হয়ে যায়, হ্যাঁ আমি হাবিবাকে এখনো ভালোবাসি। কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে রুমে এসে শুয়ে পড়লাম। আম্মু আমার রুমে কখন এসেছে বুঝতেই পারিনি। অপরদিকে কুত্তাটা বোঝে আমি এই কয়দিনে ওকে কতটা ভালোবেসে ফেলেছি। আজ আমার ভুলের জন্য আমি এত কষ্ট পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে হাবিবা বাসের সেটে ঘুমিয়ে পড়লো। এদিকে কিরে, তোর মন খারাপ কেন? কই, আমি ঠিক আছি। তুমি আমার রুমে এত রাতে কি করছো? তুই রাতের খাওয়া দাওয়া করলি না, হাবিবাকে বাসে ছেড়ে দেওয়ার আসার পর তোর মন খারাপ? না, এমনি ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আম্মু চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। সকালে রাফির ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, তুই এত সকালে? এখনই রেডি হয়ে নে, আমাদের সবাইকে যশোরে যেতে হবে। কেন? তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে দাঁড়িয়ে আছি। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। ফোন নিয়ে দেখি হাবিবার ফোন থেকে অনেকগুলো কল এসেছে। আমি ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। আমি রুম থেকে বের হয়ে এলাম। তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি কি হচ্ছে। তারপর আমরা সোজা এয়ারপোর্টে এলাম। বিমানে এসে উঠে বসলাম। কিছুক্ষণ পর বিমান উঠতে শুরু করলো। তোর সাথে একটা কথা আছে, বলছি। কি কথা? হাবিবাকে যে বাসে তুলে দিয়েছিলি সেইটা অ্যাক্সিডেন্ট করেছে। হাবিবাকে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতাল থেকে তোকে ফোন করেছিল, কিন্তু তুই ফোন ধরিস নাই, তাই আমার কাছে ফোন করেছিল। তুই এসব কি বলছিস? হাবিবা ঠিক আছে তো? হাবিবার কিছু হয়নি তো? সব দোষ আমার। হাবিবা আমাকে জোরে ধরে বলেছিল আমি যাব না, কিন্তু আমি করলাম কি? হাবিবাকে জোর করে বাসে তুলে দিলাম। আব্বু কিভাবে জানলো? এখন নিজের দোষ দিস না। আমি বাড়িতে এসে আন্টি আঙ্কেলকে বলছি হাবিবা অ্যাক্সিডেন্ট করছে, এজন্য সবাই আমাদের সাথে যাচ্ছে। হাবিবার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি হাবিবাকে অনেক ভালোবাসি। তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ বিমান যশোর বিমানবন্দরে ল্যান্ড করলো। আমি তাড়াতাড়ি করে বিমান থেকে নেমে বন্দর থেকে বের হয়ে এলাম। মামা, মেডিকেল হাসপাতালে যাবেন? হ্যাঁ যাব, আপনারা সবাই গাড়িতে উঠে বসেন। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। আমি দৌড়াতে দৌড়াতে হাবিবার কাছে এলাম। হাবিবা, কথা বলো, কি হয়েছে তোমার? তুমি এমন করে শুয়ে আছো কেন? আপনি প্লিজ শান্ত হন। অ্যানি, আপনার কি হয়? ও আমার লাইফ, আমার গার্লফ্রেন্ড। আম্মু আব্বু সবাই অবাক হয়ে গেল। নার্স, হাবিবার চোখ খুলছে না কেন? আসলে রোগীর অনেক আঘাত লেগেছে, তাই আমরা ঘুমানোর ইঞ্জেকশন দিয়েছি। ঠিক আছে। প্লিজ আপনারা সবাই বাইরে যান। যখন রোগীর জ্ঞান আসবে তখন আমি আপনাকে ডেকে নিব। আমরা সবাই বাইরে এসে চেয়ারে বসলাম। সব দোষ আমার। যদি আমি হাবিবাকে বাসে না তুলে দিতাম তাহলে এইসব কিছুই হতো না। তুই নিজের দোষ নিস না, হাবিবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার পাশের চেয়ারে চোখ গেল। হাবিবার আব্বু আম্মুও বসে আছে। আঙ্কেল, কিছু চিন্তা করবেন না, হাবিবার ঠিক হয়ে যাবে। বাবা, আমার একটা মাত্র সন্তান, হাবিবার কিছু হয়ে গেলে আমরা কিনে বাঁচবো? বাবা, তুমি কিছু একটা করো। আমরা জানি তুমি হাবিবাকে কতটা ভালোবাসতে। আমি আর রাফি ডাক্তারের কাছে এলাম। স্যার, হাবিবার কতটা আঘাত লেগেছে? অনেকটা আঘাত লেগেছে মাথায়, তবে আমরা আশা করি রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা যদি রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করি তাহলে কি ভালো হবে? অন্য হাসপাতালে ভর্তি করার কোনো দরকার নেই, তবে তোমাদের ইচ্ছা। ওকে ডাক্তার। আমি আব্বু আম্মুর কাছে এসে বসলাম। কিছুক্ষণ পর নার্স এসে বলল, তা আমরা শোনার প্রস্তুতিই ছিলাম না। রোগীর অবস্থা অনেক খারাপ, এখনই ডাক্তার ডেকে নিয়ে আসেন। তখনই রাফি দৌড়ে ডাক্তার নিয়ে আসতে গেল। তখনই ডাক্তার আসলেন। কি হয়েছে? স্যার, রোগীর অবস্থা খারাপ, রোগীর হার্টবিট কমে যাচ্ছে। ওকে, আপনি এখন একটা ইনজেকশন পুশ করুন। ডাক্তার কিছু একটা মেশিন দিয়ে বিদ্যুৎ শক দিল। কি হয়েছে ডাক্তার? হাবিবা এমন করছে কেন? আমরা চেষ্টা করছি, আপনি একটু শান্ত হন।
তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বিদ্যুৎ শক দেওয়ার পর হাবিবার হার্টবিট স্বাভাবিক হলো। আমি আর রাফি রুম থেকে বের হয়ে এলাম। বাবা, আমার মেয়ে এখন কেমন আছে? জি ভালো আছে, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, আমার মেয়ের কিছু হবে না তো? ভাই, আপনি চিন্তা ভাবনা করবেন না, আমরা আছি। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে গেল। ভয়ের কিছু নেই, রোগী এখন অনেকটাই সুস্থ আছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ। সকাল থেকে কিছু মুখে দিস নাই, চল এখন কিছু খাবি। আমার খিদা নেই, তুই বরং সবাইকে নিয়ে খেয়ে আয়। ঠিক আছে। আমি সবাইকে জোর করে হোটেলে খাওয়ার জন্য পাঠিয়ে দিলাম। হঠাৎ নার্স এসে বলল, রোগীর জ্ঞান এসেছে, আপনি দেখা করতে পারেন। ওকে। আমি রুমে এসে দেখি হাবিবা হেলান দিয়ে বসে আছে। হাবিবা, তুমি এখন কেমন আছো? একটু ভালো আছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিবে না? সেম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া কতটা কষ্ট সেটা তুমি জানো না। হাবিবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। জানি আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু আজ বুঝতে পারছি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি হাবিবাকে ছাড়িয়ে বসে কথা বলছি, তখন রাফি, আব্বু, আম্মু সবাই রুমে এলো। হাবিবা, তুই এখন কেমন আছিস? ভালো আছি আম্মু। আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? কি সব বলছো? আমি ঠিক আছি। ভাই, এখন এইসব বাদ দেন, হাবিবা সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর হাবিবাকে ওষুধ খাইয়ে দিলাম। আন্টি, এইবার সাগরকে বিয়ে দেন, অনেক দিন হলো বিয়ে খাই নাই। আপু, আজ তোমাকে ভাবি বলে ডাকবো কিন্তু। তোমার ইচ্ছা। পরিবার থেকে আমাদের বিয়ে ঠিক করলো হাসপাতালেই। 2 দিন পর হাবিবাকে বাড়িতে নিয়ে গেল। যাক, শেষ পর্যন্ত তুই হাবিবাকে বিয়ে করছিস। আমি তোকে কতবার বলেছি বিয়েটা সেরে নিতে। তোর ইচ্ছা পূর্ণ হচ্ছে তো? গ্রামের বাড়িটাকে ভালো করে সাজাতে হবে। এই জন্য আমি গদখালি থেকে ফুল অর্ডার করছি, বাড়িতে এসে দিয়ে যাবে। ভালো করছিস। তা আঙ্কেলরা কখন আসবে? তোর রহিম আঙ্কেলরা আর আব্বুরা একসাথে আসছে, এখন এয়ারপোর্টে আছে। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি সাজাতে হবে। তোর একটা বন্ধু ছিল না, কবির? একটু পর আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা 3 জন মিলে বাড়িটা অনেক ফুল দিয়ে সাজাতে শুরু করলাম। বিকেল পর্যন্ত আমরা বাড়িটাকে ভালো করে সাজালাম। 2 দিন পর আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। তুই এত রাত পর্যন্ত বাইরে কি করছিস বাসর রাতে বউ রেখে? যাচ্ছি, তোদের সাথে আড্ডা দিতে ভালো লাগছে, অনেকদিন পর আবার একসাথে। আরে আড্ডা পরে দেওয়া যাবে, তুই আগে রুমে যা। আচ্ছা। আমি রুমের সামনে দরজায় এসে দাঁড়ালাম। যখন দরজা খুলবো তখন এক কবির আমার হাত ধরলো। ভিতরে যাওয়া যাবে না। তোরাই তো বললি ভিতরে যেতে, এখন তোরাই নিষেধ করছিস। আমরা নিষেধ করছি না। ভেতরে যেতে হলে আমাদেরকে টাকা দিতে হবে। কি? ভাই, টাকা দেন, ভেতরে যান। আমি টাকা দেব না। তাহলে ভেতরে যেতে দেব না। আমি বাধ্য হয়ে ওদেরকে টাকা হাতে ধরে দিলাম। বিড়ালটা মেরে দিস। তারপর দরজা খুলে ভিতরে ঢুকলাম, দরজা বন্ধ করলাম। হাবিবা এসে আমাকে সালাম করলো। আমি হাবিবাকে তুলে বিড়াল খুঁজতে শুরু করলাম। হাবিবা, তুমি রুমে কোথায় বিড়াল দেখছো? বিড়াল আসবে কোথা থেকে? তোমাকে কে বলছে বিড়াল মারতে? রাফি বলল বিড়াল মেরে দিতে, এই জন্য আমি রুমে বিড়াল খুঁজছি। ফাজলামি করো বেয়াদব কোথাকার। আমার একটা কিস করো। আমার লজ্জা করছে, তুমি করো। আমি হাবিবাকে ধরে 2 ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর হাবিবাকে ছেড়ে দিলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি আমাকে এভাবে কিস করলে কেন? দম বন্ধ হয়ে গেছিল। তুমি তো বললে আমাকে কিস করতে। আমি আর হাবিবা বেডের উপর উঠে শুয়ে পড়লাম। আমার করতে ইচ্ছা করছে। কি? তোমার কি করতে ইচ্ছে করছে? বাসর করতে। যা দুষ্টু, তোমার মুখে কিছুই আটকায় না। থাক, করতে হবে না। তখনই হাবিবা লাইট নিভিয়ে আমাকে টেনে যা শুরু করলো, থাক বলা যাবে না।